Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা 2024-26 সেশনের ডিএলএড পার্ট 1 এক্সাম দিতে চলেছ, হাতে কিন্তু সময় কমে আসছে, তাই একটুও সময় নষ্ট না করে তোমাদের কিন্তু এখন একটাই ফোকাস হওয়া উচিত, ডিএলএড অ্যান্ড ডিএলএড। যদি তোমরা 80% প্লাস মার্কস রাখতে সফল না হও, সেক্ষেত্রে কিন্তু টেট পাস করেও আমরা মেরিট লিস্টে জায়গা করে নিতে পারবো না। তাই হাতে যেটুকু সময় রয়েছে একটুও সময় নষ্ট না করে 100% কিন্তু এখন তোমাদের ডিএলএডে দেওয়া উচিত। দেখো, আজকে আমাদের ফাইনাল চ্যাপ্টার 2 মার্কসের কোশ্চেন আমরা কভার করব, চ্যাপ্টার 8, 9 এবং 10 থেকে, যেগুলি ইম্পর্ট্যান্ট আমাদের দেখে যেতেই হবে। আগের পার্টগুলি যারা মিস করে গিয়েছো তাদেরকে অবশ্যই বলবো তোমরা আগের ক্লাসগুলি দেখো। প্রত্যেকটা সাবজেক্টের, যেমন ইংলিশের আলাদা প্লেলিস্ট আছে, ম্যাথের আলাদা প্লেলিস্ট আছে, আরও একটা প্লেলিস্ট আছে বাকি 3টি সাবজেক্টের জন্য। প্লেলিস্টগুলো থেকে ধরে ধরে পুরো ক্লাসগুলিকে দেখো এবং তার সাথে তোমার কাছে যে বইটি আছে সেই বইটিও রিডিং পড়ো। এই ক্লাসগুলি দেখে গেলে তবেই কিন্তু তুমি সুন্দর করে নিজের ভাষাতে লিখে আসতে পারবে, তোমার মধ্যে একটা কনসেপ্ট ক্লিয়ার থাকবে। দেখো, কথা না বাড়িয়ে প্রথম কোশ্চেন, খেলার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। খেলার দুটো বৈশিষ্ট্য কি? এক, খেলার মধ্যে কি হয়? খেলার মধ্যে শিশুর বিভিন্ন ধরনের আচরণগত বহিঃপ্রকাশ দেখা যায়। আচরণের বহিঃপ্রকাশ দেখা যায় কিসের মধ্যে দিয়ে? খেলার মধ্যে দিয়ে। খেলার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি হলো: এক, প্রত্যক্ষ খেলায় বেশ কিছু নিয়ম শৃঙ্খলা থাকে, এর মধ্যে শিক্ষার্থীর জ্ঞানের দক্ষতা বৃদ্ধি পায়। খেলা আনন্দদায়ক, তাই শিশু থেকে বৃদ্ধ সকলেই খেলা উপভোগ করে ও খেলার সঙ্গে জড়িয়ে থাকে। একাকী বা সঙ্গী ছাড়া খেলা কাকে বলে? জন্মের 3 মাস থেকে 18 মাস বয়স পর্যন্ত শিশু নিজেই একাকী খেলাধুলা করে, তার বেশিরভাগ সময় কাটায়। কি? 3 মাস থেকে 18 মাস বয়স পর্যন্ত শিশু কিন্তু একাই নিজেই খেলাধুলা করে তার সময়টি কাটায়। এই ধরনের খেলার সময় শিশু ভীষণভাবে ব্যস্ত থাকে এবং কাছাকাছি অন্য কোনো শিশুকে সে নাও দেখতে পারে। আলাদা কোনো শিশুর দরকার হয় না, শিশু কিন্তু আপন মনে এই 3 মাস থেকে 18 মাস বয়স পর্যন্ত একাই খেলা করে, তাকেই কিন্তু একাকী বা সঙ্গী ছাড়া খেলা বলা হয়। সহযোগিতামূলক খেলা কাকে বলে? কোঅপারেটিভ প্লে। এই ধরনের খেলায় শিশুরা একটি দলের লক্ষ্যকে সামনে রেখে সংগঠিত হয় প্রাক বিদ্যালয় স্তরের শেষের দিকে, অর্থাৎ শিশুদের বয়স যখন 4 বছরের মতো, তখন তারা একসঙ্গে দলবদ্ধভাবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে খেলায় অংশগ্রহণ করে। তাহলে সহযোগিতামূলক খেলা কি? প্রাক বিদ্যালয় স্তরের শেষের দিকে, অর্থাৎ শিশুর যখন 4 বছরের মতো বয়স, তখন তারা একসঙ্গে দলবদ্ধভাবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে খেলায় অংশগ্রহণ করে, একেই কিন্তু সহযোগিতামূলক খেলা বলে। সামাজিক উপযোগিতা লিখুন। খেলার সামাজিক উপযোগিতা। খেলার মাধ্যমে শিশুরা সামাজিক বোধ, সমাজের মধ্যে অন্তর্ভুক্তি বোধ, সমাজের দায়িত্ব ও কর্তব্যবোধ শিখতে পারে। খেলা শিশুদের মধ্যে সহযোগিতা, প্রতিযোগিতার মনোভাব, শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা, আনুগত্যবোধ ও নেতৃত্বদানের ক্ষমতার বিকাশ ঘটাতে সাহায্য করে। দলগত খেলা বলতে কি বোঝায়? উদাহরণ সহ লিখুন। দলগত খেলা। খেলা শিশুর স্বতঃস্ফূর্ত আচরণ। খেলা কি? খেলা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আচরণ। এখানে কিন্তু কেউ তাকে জোর করে না, সে কিন্তু নিজের ইচ্ছাতেই খেলে, কারণ শিশু নিজ ইচ্ছায় আনন্দের সঙ্গে খেলার প্রতি আকৃষ্ট হয়। নিজেদের প্রয়োজন বা চাহিদা অনুযায়ী যখন একসঙ্গে একাধিক শিশু খেলায় অংশগ্রহণ করে,
তখন সেই খেলাকে দলগত খেলা বলে। কি যখন একসঙ্গে অনেক শিশু খেলায় অংশগ্রহণ করে তখন তাকে দলগত খেলা বলে। যেমন এই খেলাগুলো একা হয় না, ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল ইত্যাদি, এগুলি হলো দলগত খেলার উদাহরণ। এই ধরনের খেলায় অর্থাৎ দলগত খেলায় শিশুরা একটি দলের লক্ষ্যকে সামনে রেখে সংগঠিত হয়। যখন একটা টিম হিসাবে খেলে তখন কিন্তু স্বার্থটা থাকে দলের, কোনো ব্যক্তি বিশেষের না। তারা একসঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে খেলায় অংশগ্রহণ করে থাকে। প্রত্যেকটা কোশ্চেনই এই চ্যাপ্টারগুলি থেকে সহজ, একবার পড়লেই তোমরা নিজের মতো করে লিখতে পারবে। বহু ভাষাভাষীর শ্রেণীকক্ষ বলতে কি বোঝায়? যে শ্রেণীকক্ষে বহু ভাষাভাষী শিক্ষার্থীরা সুস্থ ও স্বাভাবিকভাবে পঠন পাঠনের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে সেই শ্রেণীকক্ষকেই বহুভাষী শ্রেণীকক্ষ বলে। যে শ্রেণীকক্ষে বহু ভাষাভাষী বিভিন্ন ভাষাভাষীর শিক্ষার্থীরা সুস্থ ও স্বাভাবিকভাবে পঠন পাঠনের সুযোগ পায় সেই শ্রেণীকক্ষই হলো বহু ভাষাভাষী শ্রেণীকক্ষ। যেমন কি বাঙালি শিশু পড়ছে একই ক্লাসে, হিন্দুস্তানি পড়ছে, গুজরাটি শিশু পড়ছে ইত্যাদি বিভিন্ন ভাষাভাষী পরিবারের ছেলেমেয়েরা একসঙ্গে শ্রেণীকক্ষে বসে পড়াশুনোর সুযোগ গ্রহণ করতে পারবে। পঠন পাঠন সব ভাষাতেই অনুসৃত হয়। এই ধরনের বহুভাষী শ্রেণীকক্ষে দেশ বিদেশের অনেক শিক্ষার্থী এসে ভাষা শিক্ষা গ্রহণ করে। অর্থাৎ এখানে কি এই ধরনের শ্রেণীকক্ষে বিভিন্ন ভাষাভাষীর শিক্ষার্থীরা একসাথে পাঠ গ্রহণ করে। সেই শ্রেণীকক্ষে, যে শ্রেণীকক্ষে এই ধরনের বহু ভাষাভাষী শিক্ষার্থীদেরকে নিয়ে পাঠ দেওয়ার মতো পরিকাঠামো রয়েছে, সেটি হলো বহু ভাষাভাষী শ্রেণীকক্ষ। এবার দেখে নেব পরের কোশ্চেন, মরফেমি কাকে বলে? মৌলিক ও স্বতন্ত্র ধ্বনি নির্দিষ্ট নিয়মে উচ্চারিত হয়ে নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। কি বলছে? মৌলিক এবং স্বতন্ত্র ধ্বনি নির্দিষ্ট নিয়মে উচ্চারিত হয়ে নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। অর্থসহ ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয় মরফেমি। কি অর্থসহ ভাষার ক্ষুদ্রতম একক হলো কি? মরফেমি। মরফেমিগুলি একত্রিত হয়ে অর্থপূর্ণ বাক্য গঠন করা হয়। একত্রিত করে এই মরফেমি, এগুলি হলো ক্ষুদ্রতম একক ভাষার, সেগুলিকে একত্রিত করে এক জায়গায় করে কিন্তু একটা বাক্য গঠন করা হয়, কারণ এগুলি হলো ভাষার ক্ষুদ্রতম একক। এবার দেখে নেব কুইং। এটি কেবলমাত্র চাইল্ড স্টাডিজ নয়, বেঙ্গলির ক্ষেত্রেও কিন্তু এই কোশ্চেনটি গুরুত্বপূর্ণ। একজন শিশুর বয়স যখন 2 মাসের কাছাকাছি, যখন তার বয়স কত? 2 মাসের কাছাকাছি থাকে, সেই সময়ে শিশু এক ধরনের স্বরবর্ণের মতো শব্দ করে থাকে। কেমন? স্বরবর্ণের মতো শব্দ করে থাকে। শিশুর এই স্বরবর্ণের মতো শব্দ করাকেই কুইং বলে, বা বিভিন্ন ধরনের সে আওয়াজ করে, এটাই হলো কুইং। একে শিশুর ভাষাগত বিকাশের সূচনা লগ্ন বলা হয়। প্রথমে কিন্তু সে বিভিন্ন আওয়াজ করে, তারপরেই কিন্তু সে আধো আধো কথা বলা শেখে, সেটি কিন্তু হয়ে যায় বাবলিং। দেখো বাবলিং কি? কুইংয়ের পরবর্তী স্টেপ কিন্তু বাবলিং। শিশুর বয়স যখন 4 মাস, কুইং ছিল কি 2 মাস থেকে 2 মাসের কাছাকাছি যখন বয়স, এবার শিশুর বয়স যখন 4 মাস হয় তখন সে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ মিশ্রিত। আগে কুইংয়ে কী ছিল? কেবলমাত্র স্বরবর্ণের মতো কিছু আওয়াজ করতো। এবার 4 মাস যখন বয়স হলো, 2 মাস বয়সে স্বরবর্ণের মতো আওয়াজ, 4 মাসে কি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ মিশ্রিত এক ধরনের শব্দ উচ্চারণ করে থাকে। যেমন বাব্বা বাব্বা বলে, নান্না নান্না ইত্যাদি, এইরকম ধরনের সে স্বরবর্ণর সাথে ব্যঞ্জনবর্ণ মিশ্রিত করে শব্দ উচ্চারণ করে। একেই কিন্তু, এই ধরনের শব্দ উচ্চারণকেই কিন্তু বাবলিং বলা হয়। এবার তারপরের স্টেপ হলো হলো ফ্রেজ। যাতে বুঝতে অসুবিধা না হয়, পরপর কিন্তু বয়স অনুযায়ী আমি এগুলোকে সাজিয়ে রেখেছি।
হলো ফ্রেজ শিশুর বয়স যখন 10 মাস, কুইং কি ছিল 2 মাস, বাবলিং 4 মাস, এবার হলো ফ্রেজের ক্ষেত্রে তখন 10 মাস। শিশুর বয়স যখন 10 মাসের কাছাকাছি হয় তখন শিশু প্রথম শব্দ উচ্চারণ করতে শেখে। এতদিন কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট শব্দ সে কিন্তু উচ্চারণ করতে পারেনি, বিভিন্ন ধরনের শব্দ সে উচ্চারণ করেছে, অর্থাৎ কোনো সঠিক শব্দ উচ্চারণ করতে পারেনি, বিভিন্ন ধরনের আওয়াজ করেছে সে। এই সময় শিশু একটি শব্দ এবং তার সঙ্গে ইশারা দিয়ে তার মনের ভাব প্রকাশ করার চেষ্টা করে, একেই বলা হয় হলো ফ্রেজ। হলো ফ্রেজে কি একটা শব্দ এবং ইশারা আঙুল দিয়ে কোনো কিছু বোঝালো, সেটি কিন্তু হলো ফ্রেজ। যেমন হাত দিয়ে খেলনা গাড়ির দিকে দেখিয়ে শিশু বলে গাড়ি। সে কিন্তু পুরো সেন্টেন্স বলতে পারে না যে আমি গাড়ি চাই, সে কিন্তু মেলায় গিয়েছে, গাড়ি ঝুলছে, সে গাড়ির দিকে তাকিয়ে বলছে গাড়ি গাড়ি বলছে সে, অর্থাৎ সে বোঝাতে চায় গাড়ি নেবে। বড়রা বুঝে যায় যে সে গাড়িটা নিতে চাচ্ছে। পরের কোশ্চেন, যোগাযোগের অর্থ বিবৃত করুন অথবা যোগাযোগ বলতে কি বোঝায় দেখে নেব। যে প্রক্রিয়ার সাহায্যে নির্দিষ্ট তথ্য, নির্দেশ, প্রতীক, সিদ্ধান্ত, সংবাদ ইত্যাদি একজন ব্যক্তি অন্যজনের কাছে পৌঁছে দেয়, সেই প্রক্রিয়াকে যোগাযোগ বলা হয়। কি? যে প্রক্রিয়ার সাহায্যে নির্দিষ্ট তথ্য, নির্দেশ, প্রতীক, সিদ্ধান্ত, সংবাদ ইত্যাদি একজন ব্যক্তি অন্যজনের কাছে পৌঁছে দেয়, এই প্রক্রিয়াকে যোগাযোগ বলা হয়। যোগাযোগের অর্থ হলো পারস্পরিক ভাব বিনিময়ের মধ্যে দিয়ে তথ্যের আদান প্রদান করা। যোগাযোগের অর্থ কি? পারস্পরিক ভাব বিনিময়ের মধ্যে দিয়ে তথ্যের আদান প্রদান করা। তাই যোগাযোগকে বলা হয় তথ্য বিনিময়ের মাধ্যম। দেখে নেব পরের কোশ্চেন, যোগাযোগের বাধাগুলি দূরীকরণে দুটি উপায় লেখো। কি কি কারণে যোগাযোগে বাধা হতে পারে? যোগাযোগে বাধা হতে পারে অস্পষ্ট উচ্চারণের জন্য, বা একটা নয়েজি প্লেস থেকে কেউ কিছু বলছে আর একজন শুনতে পাচ্ছে না, এটিও কিন্তু যোগাযোগের বাধা। তাহলে এই বাধাগুলি দূরীকরণ করার জন্য কি কি করা যেতে পারে? যোগাযোগ প্রক্রিয়ায় সমাজের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। যোগাযোগ প্রক্রিয়ায় সমাজে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়। সেই বাধাগুলি দূরীকরণের উপায় হলো: 1. যোগাযোগ প্রক্রিয়ায় শুদ্ধ, স্পষ্ট, সহজ সরল ভাষা ব্যবহার করতে হবে। উচ্চারণ স্পষ্ট হবে যাতে যে শুনছে সে বুঝতে পারে, তবেই সে ফিডব্যাক দেবে। সহজ সরল ভাষা ব্যবহার করতে হবে, এমন কিছু জটিল সংস্কৃত শব্দ বা সাধু ভাষা ব্যবহার করা হলো সেটির মানে যে শুনছে সে হয়তো বুঝতেই পারছে না, তাহলে যোগাযোগে বাধা সৃষ্টি হবে। সেই জন্য শুদ্ধ, স্পষ্ট, সরল, সহজ সরল ভাষা ব্যবহার করতে হবে। আর কি? শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করা এবং ধরে রাখার চেষ্টা করতে হবে। উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। বোঝা গেল? তাহলে যোগাযোগের বাধা দূর করতে গেলে শুদ্ধ, স্পষ্ট, সহজ সরল ভাষা ব্যবহার করতে হবে, শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে হবে এবং ধরে রাখার চেষ্টা করতে হবে মনোযোগটা, উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এবার যোগাযোগের বার্তা কাকে বলে? প্রেরক বা উৎস যা প্রেরণ করেন, যে বার্তাটা পাঠাচ্ছে সে যেটা প্রেরণ করে। যেমন কোনো তথ্য, দুজন লোক আছে, একজন যেটা বলছে আর কি, সে হলো প্রেরক বা সেই হলো উৎস। সে যা প্রেরণ করছে, যেটা পাঠাচ্ছে, সেগুলো কি হতে পারে? কোনো তথ্য, চিন্তা, মতামত, ভাবনা, অনুভূতি, দৃষ্টিভঙ্গি, ভাবভঙ্গি, এই সব কিছুই হলো বার্তা বা মেসেজ। শিখন প্রক্রিয়া চলাকালীন শিক্ষক যা শিক্ষাদান করেন তাই হলো বার্তা। কি? শিখন প্রক্রিয়া চলাকালীন শিক্ষক যা শিক্ষাদান করেন তাই হলো বার্তা। যোগাযোগের দুটি উদ্দেশ্য বর্ণনা করুন। যোগাযোগের উদ্দেশ্য একাধিক। যোগাযোগের দুটি উদ্দেশ্য হলো: 1. প্রেষণা সৃষ্টি করে তথ্য সঞ্চালন করা। 2. আচার আচরণের পরিবর্তন ঘটানো। যোগাযোগের দুটো উদ্দেশ্য কি?
এক হলো প্রেষণা সৃষ্টি করে তথ্য সঞ্চালন করা, আর আচার আচরণের পরিবর্তন ঘটানো। গণযোগাযোগের সামাজিক গুরুত্ব কি? গণযোগাযোগের সামাজিক গুরুত্ব: গণযোগাযোগ প্রক্রিয়া একটি নির্দিষ্ট সামাজিক পরিমণ্ডলে ঘটে। সামাজিক মূল্যবোধ, নীতিবোধ, আশা প্রত্যাশা নিয়ে এই সামাজিক পরিমণ্ডল গড়ে ওঠে। সমাজ দর্শন, মূল্যবোধ যোগাযোগ প্রক্রিয়াকে গভীরভাবে প্রভাবিত করে। তাহলে কোনগুলো যোগাযোগ প্রক্রিয়াকে প্রভাবিত করে? সেটি হলো সমাজ দর্শন, মূল্যবোধ এবং মূল্যবোধ যোগাযোগ প্রক্রিয়াকে গভীরভাবে প্রভাবিত করে। এই ছিল গুরুত্বপূর্ণ অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম এবং দশম অধ্যায় থেকে, অর্থাৎ 10টি অধ্যায় রয়েছে। 2 মার্কসের কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখতে থাকো। আশা করি যারা প্রথম থেকে ক্লাস দেখছো তাদের কিন্তু 80% প্লাস মার্কস তুলতে কোনো সমস্যা হবে না। যদি কোনো কিছু রিকোয়েস্ট থাকে, কোনো কিছু বুঝতে না পারো, সেগুলোও গ্রুপে মেসেজ করতে পারো। আমি সময় মতো চেষ্টা করব যে তার উপরে তোমাদের ক্লাস দেওয়ার। ইংরেজিতে কোনো জায়গায় অসুবিধা যদি হয়, যারা ইংরেজিতে দুর্বল আছো জানাতে পারো, তাদের জন্য আমি চেষ্টা করব যে তাদেরকে সেই বিষয়টি সহজে, আরও সহজে যদি বোঝানো যায় তার জন্য ক্লাস দেওয়া। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।